আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ইজি লার্ন আইজুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিজিক্সের নবম অধ্যায় আলোর প্রতিসরণ, এই অধ্যায়ের আমরা মোটামুটি প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণ এগুলো জেনে ফেলেছি। আমরা আজকে টপিক্সে ঠিক আলোর প্রতিফলনে কিছু টপিক্স আলোচনা করেছিলাম। এটার মতোই কিছু টপিক্স আমরা আজকে আলোচনা করব, সেটা হলো লেন্স। হ্যাঁ, আজকের আলোচনার বিষয় হলো লেন্স। হ্যাঁ, লেন্সটা আসলে কি? লেন্সটা যদি আমরা একটু ভালো করে জানতে চাই, লেন্সটা কি সেটা একটু জানাটা আমার খুবই জরুরি। লেন্স হবে তোমাদের বইয়ে এই দুই ধরনের লেন্স নিয়ে কথা বলা আছে। আসলে লেন্স কি এটা দেখি। এটা একটা মাধ্যম, এটা হলো একটা মাধ্যম, সেটা হলো স্বচ্ছ, মানে ক্লিন মাধ্যম, পরিষ্কার মাধ্যম। একটা স্বচ্ছ, এটা হলো প্রতিসারক মাধ্যম। ভালো করে খেয়াল করো। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এটাও কিন্তু সহজ। আমি যদি এই শর্ত দিয়ে এটাকেও কিন্তু স্বচ্ছ প্রতিসারক মাধ্যম বলতে পারবো, কিন্তু আমরা এই তিনটাকেই স্বচ্ছ প্রতিসারক মাধ্যম বলতে পারতেছি, বাট এখানে আমরা এই দুটোকে লেন্স বলতে পারতেছি, কিন্তু এটাকে লেন্স বলতে পারছি না। এর কারণটা কি? লেন্স বলতে পারতেছি না কেন? এর মূল কারণটা হলো যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হলেই হবে না, তোমাকে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ হতে হবে। তাহলে এখানে আছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। তাহলে দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ হতে হবে। তুমি খেয়াল করো, এখানে কিন্তু এটা গোলীয় না, তার মানে এইটা এই শর্ত অনুযায়ী পড়বে না। তাহলে এই দুটো দেখো, এটাও গলীয় পৃষ্ঠ, এটাও গলীয় পৃষ্ঠ, এটাও গলীয় পৃষ্ঠ, এটাও গলীয় পৃষ্ঠ, অর্থাৎ এখানে এটা দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এবং এখানে এইটি দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তাহলে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ, এগুলো কিন্তু স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আলোর, মনে করো যে এটা বলে লেন্স বলে। আর বলতে পারো যে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? লেন্স বলে। আর একটু বলা যেতে পারে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে আমরা তাকে কি বলতে পারবো? লেন্স বলতে পারবো। এটাও লেখা যায়, আমি আবার লিখে দিচ্ছি। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে আলোর নিয়মিত প্রতিসরণ হবে। তাহলে এইটাই হলো আমাদের লেন্সের সংজ্ঞা। আসলে লেন্স আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা যদি লেন্স কত প্রকার একটু চিন্তা করি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লেন্স দুই প্রকার। এছাড়াও উপরের ক্লাসে তোমরা লেন্স আরও অনেক প্রকার দেখতে পারবে।
আপাতত তোমাদের বইয়ে যেটা আছে সেইটা সম্পর্কিত আলোচনাটা আমরা করি। লেন্স দুই প্রকার, একটা হলো এটা হলো উত্তল লেন্স, আর একটা হলো অবতল লেন্স। উত্তল লেন্সের একটা নাম রয়েছে, এই উত্তল লেন্সের নামটা হলো অভিসারী লেন্স, আর অবতল লেন্সের নাম হলো অপসারী লেন্স। দেখো আমি এই দুটো তোমাদেরকে বলতেছি, একটা উত্তল লেন্স সেটাকে আমরা অভিসারী লেন্স বলতে পারি, অবতল লেন্স সেটাকে আমরা অপসারী লেন্স বলতে পারি। এখন উত্তল লেন্সের সংজ্ঞাটা কি হবে? যে লেন্সের দুটি পৃষ্ঠই উত্তল, সেই লেন্সকে উত্তল লেন্স বলে। তাহলে অনুরূপভাবে যে লেন্সের দুটি পৃষ্ঠই অবতল, সেই লেন্সকে অবতল লেন্স বলে। এটা হলো একদম নর্মালি ন্যাচারালি প্রথমে যা জানা যায় যে দুটি উত্তল পৃষ্ঠ দ্বারা যে লেন্স গঠিত তাকে উত্তল লেন্স, এবং দুটি অবতল পৃষ্ঠ দ্বারা যে লেন্স গঠিত তাকে অবতল লেন্স বলা যায়। কিন্তু এর আরও একটু ডিপলি একটা সংজ্ঞা রয়েছে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, যেটা থেকেই তাদের নাম অভিসারী লেন্স এবং অপসারী লেন্স হয়েছে। এটাকে তুমি যদি বলো যে অভিসারী লেন্সটা কেন হয়েছে, তার ব্যাখ্যাটা দিতে গিয়ে আমরা কিন্তু একটা সংজ্ঞা পেয়ে যাব। দেখো, যখন একটা উত্তল লেন্সে, এরকম একটা উত্তল লেন্সে কতগুলো আলোকরশ্মি এসে এভাবে পড়ে, তখন সেক্ষেত্রে আলোকরশ্মিটা এভাবে চলে যায়। এই যে একটা বিন্দুতে যে মিলিত হচ্ছে, এই যে মিলিত হওয়া অর্থাৎ আলোকরশ্মিগুলো কোনো একটা বিন্দুতে মিলিত হওয়া, এই মিলিত হওয়াটাকে বলা হয়, যেমন মিলিত হওয়া, মিলিত হওয়া, এই মিলিত হওয়া বিষয়টাকে বলা হয় অভিসারী। এটাই যদি মনে রাখো যে অভিসারী মানে মিলিত হওয়া, আর মিলিত হওয়া মানে অভিসারী। অর্থাৎ আলোকরশ্মিগুলো যদি যে লেন্সে আপতিত হওয়ার পর একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যে লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসরিত হয়ে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, ওই লেন্সকে আমরা অভিসারী লেন্স অথবা উত্তল লেন্স বলতে পারবো। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা হলো এরকম যে যে লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরিত হয়ে অভিসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়, ওই লেন্সকে উত্তল লেন্স অথবা অভিসারী লেন্স বলে। তার মানে আমরা ধরে নিব উত্তল লেন্স রেখাগুলোকে একত্রিত করতে চাই, অর্থাৎ মিলিয়ে দিতে চাই। তাহলে অবতল লেন্সের সংজ্ঞাটা কি? অবতল লেন্স, উত্তল নিশ্চয়ই অবতলের একটা বিপরীত। তাহলে উত্তল যদি রেখাগুলোকে এক জায়গায় মিলাতে চায়, তাহলে অবতল কি চাইবে? রেখাগুলোকে সরিয়ে দিতে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এখানে একটা অবতল, প্রধান অক্ষ, একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি করে
আসলে এগুলো কিন্তু রিয়েলি মিলিত হচ্ছে না, এগুলোকে টেনে মিলাতে হচ্ছে। আলোকরশ্মি চলে যাচ্ছে এইদিকে, কিন্তু মনে হচ্ছে যে আলোকরশ্মিগুলো একটা বিন্দু থেকে আসছে, অর্থাৎ এখানে কিন্তু মিলিত করতেছে না, আলোকরশ্মিগুলোকে ছড়িয়ে দিচ্ছে। এগুলোকে পিছনের দিকে বাড়ালে একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। তোমার যদি এরকম মনে হয় তাহলে বুঝতে হবে যে এইটা হলো অবতল লেন্স অথবা অপসারী লেন্স, কারণ এখান থেকে মনে হচ্ছে যে এই বিন্দুটা থেকে আলোকরশ্মি অপসারিত হচ্ছে। একদম সহজ বিষয়। অভিসারী হলো আলোকরশ্মিগুলোকে একটা বিন্দুতে মিলিত করা, আর অপসারী হলো আলোকরশ্মিকে ছড়িয়ে দেওয়া। এবং ছড়িয়ে দেওয়া মানে কি, তারা একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে যে লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপতিত হওয়ার পর প্রতিসরিত হয়ে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, অথবা তাদের দেখে মনে হয় যেন তারা একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে সেই লেন্সটাকে আমরা বলবো অপসারী লেন্স অথবা অবতল লেন্স। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? হ্যাঁ, আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। এখন লেন্সের কিছু টপিকস তোমাদেরকে জানতে হবে। লেন্স কেন্দ্রিক কিছু টপিকস রয়েছে, যে লেন্সের কি কি টপিকসগুলো রয়েছে আমরা যদি একটু ধারণা করি বা পর্যালোচনা করি। লেন্স, প্রথমে আসো, লেন্সের যে টপিকসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টপিকস হলো লেন্সের আলোক কেন্দ্র। দ্বিতীয় টপিকস হলো বক্রতার কেন্দ্র। তোমরা 8 অধ্যায়টা যারা ভালো করে করেছো এটা তোমাদের জন্য খুবই ইজি। এরপরে আছে প্রধান ফোকাস। প্রধান অক্ষ। হ্যাঁ, এই কয়টা জিনিস আসলে একটু ভালো করে জানতে হয়। এরপরে আসতেছে গৌণ অক্ষ হতে পারে, যেগুলো তোমরা আলোর প্রতিফলনে পড়েছ। এই বক্রতার কেন্দ্র থেকে বক্রতার ব্যাসার্ধ আসবে। এখান থেকে প্রধান ফোকাস থেকে ফোকাস দূরত্ব আসবে। এরপরে আরো কিছু টপিকস আসবে, বস্তু দূরত্ব, বিম্বের দূরত্ব। তবে এগুলো সাধারণত পরে আসে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, এগুলো অনেক পরে আসবে। তোমার মেইনলি এই কয়টা জিনিস খুব ভালো করে জানতে হবে। দেখো, আমি যদি এখানে মোটামুটি দুটো লেন্স অঙ্কন করি, এই দুটো লেন্সের দিকে তাকালে তুমি খেয়াল করবা যে তুমি আগে চিন্তা করো, লেন্স দুটো নিশ্চয়ই দুটি তল দিয়ে গঠিত, এবং এই দুটো তল মানে এই যে একটা তল, এটা তুমি নিশ্চয়ই ধরে রাখো এরকম একটা বড় ধরনের কি গোলকের অংশবিশেষ হলো এইটা। ঠিক অনুরূপভাবে এইটাও ছিল একটা বড় ধরনের গোলকের অংশ বিশেষ। তাহলে এই দুটো যদি দুটো বড় ধরনের অংশ বিশেষ হয় গোলকের, তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা বক্রতার কেন্দ্র এইখানে একটা দিতে পারতেছি, আর এইখানে একটা দিতে পারতেছি। তাহলে এই যে আমাদের বক্রতার কেন্দ্র হয়ে গেল। তাহলে বক্রতার কেন্দ্রের যদি সংজ্ঞাটা আমরা ধরি, বক্রতার কেন্দ্রকে আমরা সি দিয়ে প্রকাশ করি, তাহলে এটা হলো C1 আর এটা হলো C2। অনুরূপভাবে এটারও দেখো, এটাও একটা বৃত্তের অনুরূপ, এখানে আমি C1 দিলাম এবং এখানে একটা দিলাম C2। অর্থাৎ লেন্স যে দুটো গোলীয় পৃষ্ঠ দ্বারা গঠিত, সেই গোলীয় পৃষ্ঠগুলোর যে গোলকের অংশবিশেষ
সেই গোলকের কেন্দ্রটাকেই বলা হয় ওই লেন্সের বক্রতার কেন্দ্র। আবার ক্লিয়ার করে বলি যে কোনো লেন্স যে গোলক দ্বয়ের, এখানে দুটো কথা বলতেছি, তাহলে যে লেন্স, কোনো লেন্স যদি দুটি গোলকের অংশ বিশেষ দিয়ে গঠিত, এই দুটো গোলকের কেন্দ্রকেই বলা হয় ওই লেন্সটার বক্রতার কেন্দ্র। লেন্সে অবশ্যই বক্রতার কেন্দ্র কয়টা থাকবে? দুইটা থাকবে। এবার আসো, বক্রতার কেন্দ্র হয়ে গেল। এখন বক্রতার কেন্দ্র আর এই বক্রতার কেন্দ্র দুটোকে যদি আমি সেট করি, অর্থাৎ বক্রতার কেন্দ্র, এই দেখো, তাহলে বক্রতার কেন্দ্র দ্বয় দিয়ে গমনকারী রেখাটাকে আমরা বলতে পারি প্রধান অক্ষ। তাহলে লেন্সের যে বক্রতার কেন্দ্র দুটি আছে, এই কেন্দ্র দুটি দিয়ে গমনকারী সরল রেখাকে আমরা বলতে পারি প্রধান অক্ষ। আমাদের কিন্তু প্রধান অক্ষ হয়ে গেল। এবার প্রধান অক্ষ হয়ে গেল বক্রতার কেন্দ্র, এবং আমরা এখানে লেন্সের ভিতরে এমন একটা বিন্দুকে খুঁজে পাই, এখানেও প্রধান অক্ষ রয়েছে, মনে করি এটাও প্রধান অক্ষ। এখানে লেন্সে এমন একটা বিন্দু খুঁজে পাই যে বিন্দুটার মধ্য দিয়ে যদি কখনো আলোকরশ্মি আসে, সে তার কোনো দিক পরিবর্তন করবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সেই যে দিক পরিবর্তন যে করবে না, যে বিন্দুটার মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে দিক পরিবর্তন করবে না, সেই বিন্দুটাকে আমরা বলি আলোক কেন্দ্র। দেখো, আলোক কেন্দ্রটা হলো কি, এই যে এটা হলো লেন্স, একটু খেয়াল করো, মনোযোগ দাও, এটা হলো লেন্স। তাহলে এই বিন্দুটা কি লেন্সের ভিতরে আছে না বাইরে আছে? হ্যাঁ, লেন্সের ভিতরে আছে। আবার বিন্দুটা কোথায় অবস্থিত? প্রধান অক্ষের উপরে। কোন প্রধান অক্ষ? লেন্সের ভিতরকার প্রধান অক্ষ না লেন্সের বাইরকার প্রধান অক্ষ? লেন্সের ভিতরে, লেন্সের অভ্যন্তরের প্রধান অক্ষের যে বিন্দুতে, ভালো করে খেয়াল করো, এখানে দুটো কথা বলা আছে, এক হলো লেন্সের, দুই হলো অভ্যন্তরে, তিন হলো প্রধান অক্ষের, চার হলো যে বিন্দুর। তাহলে দেখো কতটা বিষয়ে কথা বলা হয়েছে। লেন্সের অভ্যন্তরে, প্রধান অক্ষের, যে বিন্দুর মধ্য দিয়ে কোনো আলোকরশ্মি গমন করলে সে আলোকরশ্মির কোনো দিক পরিবর্তন হয় না, ওই বিন্দুটাকে বলা হয় ওই লেন্সের আলোক কেন্দ্র। অর্থাৎ এই যে আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার? ওকে। তাহলে এটা যদি হয়ে থাকে, মোটামুটি এটা আমরা বুঝতে পারলাম যে এটা হয়ে গেছে। তাহলে যে আলোকরশ্মি, কোনো লেন্সের অভ্যন্তরের প্রধান অক্ষের যে বিন্দুতে কোনো আলোকরশ্মি গমন করলে সেটা দেওয়ার দিক পরিবর্তন করে না, তাকে আমরা বলে থাকি আলোক কেন্দ্র। এবার আসো, আমাদের আলোক কেন্দ্রও হয়ে গেল, এবার আসতেছে প্রধান ফোকাস। হ্যাঁ, একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যদি কোনো লেন্সের মধ্যে পড়ে, এটাতেও পড়বে, এটাতেও পড়বে, পড়ে এখানে যে ঘটনাটা ঘটবে আর এখানে যে ঘটনা ঘটবে পুরো ভিন্ন। কেন ভিন্ন? কারণ এখানে এটা এই রশ্মিগুচ্ছকে মিলানোর চেষ্টা করবে, আর এটা কি করবে, এটা কিন্তু মিলানোর চেষ্টা, এটা ছড়িয়ে দিচ্ছে আর এটা মিলাচ্ছে। তাহলে এই দেখো, ভালো করে প্রধান ফোকাস বুঝতে গেলে, যে কোনো লেন্সের প্রধান অক্ষের, এটা হলো প্রধান অক্ষ, প্রধান অক্ষ। তাহলে কোনো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল, এই যে এই তিনটা রেখা হলো প্রধান অক্ষের
সমান্তরাল, এই তিনটা প্রধান অক্ষের সমান্তরাল রেখা লেন্সে আপতিত হওয়ার পর লেন্সে প্রতিসরিত হয়ে যে বিন্দু দিয়ে যায়, প্রতিসরিত হয়ে যে বিন্দুটা দিয়ে গমন করে, এই যে প্রধান, এটা অবশ্যই একটা প্রধান অক্ষের বিন্দু হবে, প্রধান অক্ষ ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে গমন করবে না যদি এগুলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে থাকে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি কোনো লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, শর্ত একটা, আমরা শুধু এইটা ঘটনার কথা বললাম, তাহলে কি এইটাই প্রধান ফোকাস? হ্যাঁ, এটা প্রধান ফোকাস, কিন্তু প্রধান ফোকাসের আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা এইটার ক্ষেত্রে কিন্তু প্রধান ফোকাসের সংজ্ঞাটা কিন্তু ওইরকম না, এখানে কিন্তু মিলিত হচ্ছে না। তাহলে আমাদের কি বলতে হবে, যে কোনো লেন্সের প্রধান অক্ষের সাথে সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি লেন্সে আপতিত, এটাও আপতিত হয়েছে, এটাও আপতিত হওয়ার পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে লিখতে হবে উত্তল লেন্স, এবং প্রধান অক্ষের যে বিন্দু থেকে, অথবা লিখে লিখতে হবে প্রধান অক্ষের যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, ব্র্যাকেটে লিখতে হবে অবতল লেন্স, ওই বিন্দুকেই আমরা ওই লেন্সের প্রধান ফোকাস বলবো। আচ্ছা, আলোকরশ্মিটা যদি এই দিক থেকে না আসে, আলোকরশ্মিটা এই দিক থেকে আসে, তাহলে প্রধান ফোকাস নিশ্চয়ই এখানে একটা পাবো, এটাকে দিব F1, এটাকে দিব F2। অনুরূপভাবে আলোকরশ্মি যখন এই দিক থেকে আসবে তখন এই যে এই দিকে একটা বিন্দু তৈরি হবে, আমরা এটাকে দিলাম F1, এটাকে দিলাম F2। দেখো, তাহলে এটাই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে যেমন বক্রতার কেন্দ্র দুইটা আছে, প্রধান ফোকাসও দুইটা আছে। প্রধান ফোকাসের সংজ্ঞাটা আবার বলছি, কোন লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোকরশ্মির জন্য সেগুলো যখন প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের কোনো বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সের জন্য, অথবা প্রধান অক্ষের কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয় অবতল লেন্সের জন্য, ওই বিন্দুটাকে আমরা বলে থাকি ওই লেন্সের ফোকাস বা প্রধান ফোকাস, একে F দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদের প্রধান ফোকাস হয়ে গেল। আর গৌণ অক্ষটা কি? গৌণ অক্ষ জাস্ট এই অক্ষ ছাড়া অন্য কোনো অক্ষ যদি আমরা কল্পনা, প্রধান অক্ষ ছাড়া অন্য যে কোনো অক্ষ চিন্তা করলেই আমরা সেটাকে গৌণ অক্ষ বলবো, এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না। এখন আসি বক্রতার ব্যাসার্ধ। আমরা যে এখানে আলোক কেন্দ্র পেয়েছি, এই যে P, এই যে এখান থেকে বক্রতার কেন্দ্র থেকে এই যে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে আমরা বলে থাকি বক্রতার ব্যাসার্ধ। অনুরূপভাবে প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র দূরত্বটাকে বলে থাকি ফোকাস দূরত্ব। তাহলে আমরা এই যে এটাকে বলতেছি বক্রতার ব্যাসার্ধ, যেটাকে R দিয়ে প্রকাশ করলাম, এবং এটাকে বলতেছি ফোকাস দূরত্ব, এটাকে F দিয়ে প্রকাশ করলাম। এবং আমরা গত আলোর প্রতিফলন অধ্যায়ে পড়েছি যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটা কিন্তু আমরা পড়েছি। তাহলে ওই নিয়মটাই এখানে, ওটাও আলোর এটাও আলোর, নিয়মটা কিন্তু সেম। এখন আমি যদি কোনো বস্তুকে এখানে রাখি, এই বস্তুর একটা বিম্ব অপর প্রান্তে তৈরি হবে। আমি আজকে বিম্বর তিনটে শর্ত দেখাবো, কি মানে বিম্ব গঠিত করার জন্য তোমাকে তিনটা যে রশ্মি ব্যবহার করতে হবে, একদম সেম আলোর প্রতিফলনের মতো। তোমরা আলোর প্রতিফলনটা যদি খুব ভালো করে বুঝে থাকো তাহলে এইটা তোমাদের কাছে আসলে কিছুই মনে হবে না, মনে হবে স্যার হয়তো ক্লাস নিচ্ছে, এগুলো তো আমরা পারি। হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি, সেটা হলো এটা যদি একটা লেন্স থাকে, এটা যদি প্রধান অক্ষ থাকে, এটা বক্রতার কেন্দ্র এখানে একটা, এখানে বক্রতার কেন্দ্র একটা, এখানে প্রধান ফোকাস F1 আর এখানে প্রধান ফোকাস F2, এখানে আলোক কেন্দ্র P। এখন দেখো এইখানে আমি তিনটা রেখা দেখাবো, আমি অবতল লেন্সটাও এঁকে রাখি, তাহলে ওই একই সাথে আমি দুটো দেখাতে পারবো। তাহলে এখানে বক্রতার কেন্দ্র C1, এখানে বক্রতার কেন্দ্র C2, এখানে F1, এখানে বক্রতার কেন্দ্র F2। ওকে ওকে, আর এখানে হলো B। এখন আমি তিনটা রেখার কথা চিন্তা করব। প্রথমেই আমরা জানি একটা রেখা যে ওই যে আলোক কেন্দ্র শর্ত অনুযায়ী ছিল, আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা যায়,
ওটা ওই দিকে চলে যাবে। এটা হলো একটা সত্য, এটা কিন্তু একদম কনফার্ম। আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা আলোক কেন্দ্র দিয়েই যাবে। এরপরে আমাদের যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যায়, হ্যাঁ প্রধান অক্ষের সমান্তরালে গেলে কি হবে? ওই যে প্রধান অক্ষের সমান্তরালে গেলে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যাবে। এখানে কি হবে? এখানে যদি প্রধান অক্ষের সমান্তরালে পাঠাই দিই, এখানে প্রধান ফোকাস দিয়ে যাবে না, বাট মনে হবে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এই ছিল আমার দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত ছিল আলোক কেন্দ্র দিয়ে গেলে যে পথে যাবে সেই পথে ফিরে যাবে, এবং দ্বিতীয় শর্ত ছিল সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যাবে। এবং তৃতীয় শর্তটা কি? তৃতীয় শর্তটা হলো যদি আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে যায়, আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে আলোক রশ্মি যখন প্রধান ফোকাস দিয়ে যাবে তখন কিন্তু এটা সমান্তরালে যাবে। আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গেলে এটা হলো সমান্তরালে যাবে। এখন কোনো আলোক রশ্মি যদি এই যে প্রধান ফোকাসের দিকে যাওয়া শুরু করে, অর্থাৎ এখান থেকে প্রধান ফোকাসের দিকে যাওয়া শুরু করতেছে, এই যে মনে করো যে এই বরাবর, তোমার মনে হচ্ছে আলোক রশ্মিটা প্রধান ফোকাসের দিকে যাচ্ছে, গিয়ে এটা কিন্তু কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ একদম সেম আলোর প্রতিফলনের মতো। তিনটে শর্ত আছে। আলোক কেন্দ্র দিয়ে গেলে ওটা কোনো ধরনের পরিবর্তন ঘটবে না, কিন্তু সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, আর প্রধান ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাচ্ছে। এইটার ক্ষেত্রে খুব সিম্পল, কিন্তু এটার ক্ষেত্রে একটু জটিল। সেটা হলো এটা সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, কিন্তু তোমার এটাতে আবার যদি প্রধান ফোকাস দিয়ে যাওয়া না, প্রধান ফোকাসের এই যে প্রধান ফোকাসের দিকে আসা, এই যে প্রধান ফোকাসের দিকে আসা, এই প্রধান ফোকাসের দিকে আসলে সেটা সমান্তরালে চলে যায়। আর এটাতে কিন্তু প্রধান ফোকাস দিয়ে গেলে এটা দিয়ে আর এটা দিকে একটু মনে রাখতে হবে। আর তোমরা এটা প্র্যাকটিস করতে করতে আমার মনে হয়ে যাবে। আমি যে তিনটা শর্ত শিখালাম, এই তিনটা শর্ত থেকে আমরা কিন্তু বিম্ব তৈরি করতে পারবো, এবং বিম্ব তৈরি করতে পারলেই বিম্বের যে 6টা ছবি রয়েছে এই 6টা ছবি আমরা সহজেই বুঝতে পারবো। তোমরা আলোর প্রতিফলন অধ্যায়টা যে রয়েছে এই প্রতিফলন অধ্যায়টার অবশ্যই 6টা ছবি কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটা একটু দেখে নিবে। এটা দেখে নিলেই তুমি কিন্তু এর পরবর্তী ক্লাসে আমরা যে 6টা ছবি করাবো সেটা খুব সহজেই ধরতে পারবে বা বুঝতে পারবে। এবং এটা বুঝলেই দেখা যাবে যে আমাদের ওই লেকচারটা খুব ইজি হবে। এবং তারপরে আমরা দেখা যায় যে আমাদের যে চোখের ত্রুটি দুটো রয়েছে এই চোখের ত্রুটি দুটো আমরা করে শেষ করে দেব আমাদের অধ্যায়। এবং আমাদের ওখানে কিছু অঙ্ক আছে, আলোর ওই যে অঙ্কগুলো হলো বস্তু দূরত্ব, বিম্বের দূরত্ব, এগুলো আমাদের হবে। অর্থাৎ আরও দুটো ক্লাস আমাদের প্রয়োজন আমাদের এই অধ্যায়টা শেষ করতে। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে যাতে আমরা এই দুটো অধ্যায় দ্রুত শেষ করতে পারি। ওকে, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার যে সুস্থতা কামনা করে আমার জন্য একটু দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।